অষ্টম শ্রেণীর ছেলেরা আজকে আমরা পড়ব পল্লী সমাজ। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পড়ার প্রথমে কিছু অংশ আমরা জেনে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পল্লী সমাজের মধ্যে দেখিয়েছেন তৎকালীন সমাজের যে জাতপাত এবং উচ্চ নীচ ভেদভাব, শোষক শ্রেণী শোষিত শ্রেণীর প্রতি নির্মম অত্যাচারের কথা, জমিদার শ্রেণী যে প্রজাবর্গের প্রতি যে নিদারুণ অত্যাচার, তার একটা চিত্র তিনি এই লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন। তৎকালীন সমাজে দরিদ্র শ্রেণীর যে ন্যূনতম অধিকার থেকেও তারা বঞ্চিত থাকতো এবং অপেক্ষাকৃত বিত্তবান অর্থাৎ জমিদার শ্রেণীর যে অত্যাচার, সেটা এখানে প্রকাশ পেয়েছে। আমরা পল্লী সমাজ পড়ার পূর্বে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে, তার জীবন সম্পর্কে কিছু কথা জেনে নেব। পল্লী সমাজ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছেন 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেন ব্যান্ডেলের নিকট হুগলি জেলার দেবানন্দপুরে। পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবনমোহিনী দেবী। বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এমনকি বলা যায় এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক তিনি ছিলেন। আমরা আজকে যে গদ্যাংশটি পড়ব, পল্লী সমাজ, সেই পল্লী সমাজ উপন্যাসের 11তম পরিচ্ছেদ থেকে এটি গৃহীত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে বড়দিদি 1913 সালে প্রকাশিত হয়, পল্লী সমাজ 1916 সালে, দেবদাস 1917 সালে, শ্রীকান্ত 4 খণ্ডে প্রকাশিত হয় 1917 থেকে 1931 সালের মধ্যে, গৃহদাহ 1920 সালে প্রকাশিত হয়। খুব জনপ্রিয় উপন্যাস পথের দাবি 1926 সালে প্রকাশিত হয়, ইত্যাদি আরো অনেক আছে যেগুলো আমরা এখন আলোচনা করছি না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুরারোগ্য ক্যান্সার রোগে মৃত্যুবরণ করেন 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে। এরপর আমরা পড়ার মধ্যে আসব। দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। ধরণ অর্থাৎ একটু বৃষ্টিটা থেমেছে। চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারের হিসাবপত্র দেখিতেছিলেন। গোপাল সরকার অর্থাৎ তার হিসাব রক্ষক। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল, ছোটবাবু, এ যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। তাহলে বৃষ্টিপাত থামার পর, প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার পর ছোটবাবুর কাছে এসেছেন। ছোট ছেলে ছিলেন রমেশ, এবং তাদের প্রজারা তার কাছে অনুরোধ করছে যে তিনি না বাঁচালে তাদের বাঁচা দুঃসাধ্য হয়ে পড়বে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষারা কহিল, 100 বিঘে মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। অর্থাৎ প্রচন্ড বৃষ্টির কারণে জল জমে গেছে, তাদের চাষের জমি ডুবে গেছে। সেই জল যদি বার করে না দেওয়া হয় তাহলে তাদের ধান সব মরে যাবে, ফলে গ্রামের গরিব মানুষ না খেতে পেয়ে মরে যাবে। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-1টা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল।
100 বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। তাহলে এই 100 বিঘা জমি এই অঞ্চলে যেটি মূল ভরসা গরিব মানুষদের ক্ষেত্রে, সে 100 বিঘা জমি জলে আটকে আছে। ইহাতে পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিমে ও উত্তরধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণের ধারের বাঁধটা ঘোষাল ও মুকুজ্জেদের। এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, ফলে সরকারি বাঁধ কেটে জল পার করার ক্ষমতা কারণ নেই। ফলে ব্যক্তিগত মালিকানার মধ্যে যেটা আছে মুকুজ্জেদের এবং ঘোষালদের, অর্থাৎ বেনি ঘোষাল, তাদের মুকুজ্জে এবং ঘোষালদের এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের ধারে একটা জলার মতো আছে, অর্থাৎ সেই বাঁধের যেখানে কেটে জল বার করা যাবে সেখানে একটা জলা অর্থাৎ পুকুরের মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। যেহেতু ওই পুকুরে 200 টাকার মাছ আয় হয়, ফলে পাহারাদার দিয়ে সেই পুকুর রক্ষা করার জন্য লোক লাগিয়ে রেখেছেন বেনিবাবু, অর্থাৎ বেনি ঘোষাল। চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যে দিয়া পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিয়ে উঠিয়া এখানে আসিয়াছে। তাহলে সকাল থেকে তাকে রাজি করানোর চেষ্টা করেছে, সে কিছুতেই রাজি হয়নি এই ত্যাগ স্বীকার করতে। ফলে একমাত্র অন্য পথ না পেয়ে রমেশের কাছে এসেছে, যদি কোনো ব্যবস্থা হয় এই কারণের জন্য। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করিল। এই বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধে হয়। তাহলে খুব দ্রুত, আর কিছু শোনার প্রয়োজন নেই, যত দ্রুত কাজটা করতে হবে সেই ভেবে সে অন্য পক্ষের কাছে রাজি করানোর উদ্দেশ্যে গেলেন। বেনি তাকিয়া ঠেস দিয়ে তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাই হইতেছিল। তাহলে ওদের মধ্যে এই নিয়ে আলোচনা হচ্ছিল, বুঝতে পেরেছে তো সেই অবস্থায় সেখানে গিয়ে পৌঁছেছে। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়ায় কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়া দিতে হবে। তাহলে সে প্রস্তাব দিচ্ছে যে জলার বাঁধটা কেটে দিতে হবে সাধারণ মানুষের জমি বাঁচানোর উদ্দেশ্যে। বেনি মুখটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল, ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে, জল বার করে দেবার হুকুম দিন। একার পুকুর নয়, ফলে সকলের মতামতটা প্রয়োজন। যেমন রমেশের সেখানে একটা অধিকার আছে, বেনি ঘোষালের একটা অংশ আছে, এবং রমা বলে একজন, আমরা পরে তার পরিচয় পাবো, তার একটা অংশ আছে। সেই জন্য প্রত্যেকের মতামতটা এখানে জরুরি। জল বার করে দেওয়ার হুকুম দিন। বেনি কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খরচটা রেখেছ কি? এ টাকা দেবে কে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমি বা কেন দেব সে তো বুঝতে পারিনি। বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারিনি। হালদারের দিকে চাহিয়া বলিল, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন? ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এখানেই পড়েই মরা কান্না কাঁদছিল। আমি সব জানি। তোমার সদরে কি দারোয়ান নেই? তাদের পায়ের নাগরা জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে। অর্থাৎ সে বলতে চাইছে যে সেও আমাদের কাছে এসেছিল, আমি তাদের কথা শুনিনি। তোমার বাড়িতে দারোয়ান আছে, তাদেরকে মেরে, জুতো দিয়ে মেরে বার করে দাও। তাদের কোনো রকম অনুরোধ রাখার কোনো প্রয়োজন নেই। জল আপনি নিকেশ হয়ে যাবে, নিজের জল নিজেই বেরিয়ে যাবে বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হিহি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল। রমেশের আর সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বর্দা, আমাদের 3 ঘরের 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। তাহলে সে বোঝানোর চেষ্টা করলো বর্দা সম্বোধন করে যে যদি আমাদের 3 ঘরের 200 টাকার মাছ বাঁচাতে চায় তাহলে
বহু টাকার সম্পত্তি নষ্ট হয়ে যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বেনি হাতটা উল্টাইয়া বলিল, হলোই, তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো 2 পয়সা বার হবে না যে ও সালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা। বেনি একবার ওপাশ থেকে একবার এপাশ একবার ওপাশ এলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছে টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে এক আধটুকু উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গেছিয়ে খেয়ে দে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার কর্জ করে খাবে, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? তাহলে এখানে একটা দেখা যাচ্ছে যে তাদের পূর্বপুরুষ জমিদাররা এবং এছাড়া অন্যান্য যে সমস্ত জমিদার আছে তারা চাইছে যে গরিব মানুষ যাতে কষ্টের মধ্যে পড়ে, তাহলে তাদের অভাব তৈরি হবে এবং তাদের কম দামে তাদের জমি তাদের সম্পত্তি বিক্রি করবে, আর এরা সেটা সম্পত্তি গ্রহণ করে তাদের সম্পত্তির পরিমাণ বাড়িয়ে তুলবে এবং এইভাবেই সে নিজে ভোগ করবে এবং তার পরবর্তী জেনারেশনকে সেটি রেখে যাবে। এটাই হচ্ছে ছোট লোকদের উদাহরণ। ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার মতে কিছু হবে না। অর্থাৎ এখানে 3 জনের যেহেতু ভাগ আছে, রমার, রমেশের এবং এই বেনিবাবুর, যদি রমাস এবং রমেশের মত হয় তাহলে মেজরিটি পেয়ে যাচ্ছে, ফলে এর একার অমতে সেটি খুব একটা কাজ হবে না বলে রমার কাছে চলল রমেশ। রমা হলো যদু মুখুজ্জের বিধবা কন্যা এবং আর একটা পরিচয় আছে তার, রমেশের বাল্যকালের সখী বা সাথী বলা যেতে পারে। বেনির মুখ গম্ভীর হইল, বলিল, বেশ, গিয়ে দেখো গে, তার আমার মত ভিন্ন নয়। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। বেনের এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তার প্রবৃত্তি হইল না, নিরুত্তরে বাহির হইয়া গেল। তাহলে সে সময় নষ্ট করতে চাইল না এবং তার সাথে যখন কথোপকথনে কোনো লাভ নেই ভেবে সে রমার কাছে যাওয়ার জন্য এগিয়ে চলল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলে বিস্ময় অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনে নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না। একদম সন্ধ্যাবেলার অবস্থা, সন্ধ্যা প্রদীপ দিয়ে যখন গলায় আঁচল নিয়ে উঠে দাঁড়াচ্ছে, তখন ঠিক সামনে রমেশ এসে হাজির। দেখে মনে হচ্ছে যেন তাকে প্রণাম করি উঠছেই মাত্র। তাই সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদাবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল দুজনের মাঝখানেক পরে দেখা। তাহলে দুজনের মাঝখানেক পর দেখা হলো। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ, জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল। সে মাথার আঁচল তুলে দিয়া কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বরদার মত নাই। তাহলে বরদার সাথে আলোচনা আগেই করা আছে, ওদের বরদার প্ররোচনায় এ পা দিয়েছে, বরদার মানসিকতায় এ মত বিনিময় করেছে, সেই কারণের জন্য বরদার মত ছাড়া সে মত দিতে পারবে না, এই আশা ব্যক্ত করল। রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত করা? বরদার মত নাই নেই জানি, তার একলার মতে কিছু আসে যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখা কি বন্দোবস্ত করবেন?
রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এই বছরে সেই টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায়। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদু কণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই। তাহলে রমার প্রতি, যেহেতু বাল্যকালের সাথী, রমার প্রতি রমেশের একটা ধারণা ছিল যে আর যতই নির্দয় হোক না অন্য পক্ষ, রমা অন্তত অতটা নির্দয় হতে পারবে না। কিন্তু রমার সঙ্গে কথা বলতে এসে দেখছে যে তাদের সাথে রমার কোনো পার্থক্য নাই, সেই জন্য সে অবাক হচ্ছে। বরং কেমন করিয়া তাহার যে নিশ্চিত ধারণা জন্মিয়াছিল, তাহার একান্ত অনুরোধে রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারবে না। তার ধারণা ছিল যে রমাকে যদি আমি একান্ত অনুরোধ করি, রমা নিশ্চয়ই তার অনুরোধ ফেরাতে পারবে না। রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থা অনুভব করিল। কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র, অর্থাৎ তার ভাইয়ের বিষয় সম্পত্তি, সে অভিভাবক মাত্র, তাই তাকে না জানিয়ে কিছু করতে পারবে না। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা কহিল, শুধু নামে, বাবা নিশ্চয় জানতেন সমস্ত বিষয় যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, এই কটা টাকা, তোমার অবস্থা এদিকের মধ্যে সবচেয়ে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এই ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্য কষ্ট করে দিও না। যথার্থ বলেছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো তা আমি স্বপ্নেও ভাবিনি। মানে সে সম্পূর্ণ তার ভাবনার বহির্ভূত, ভাবনার বাইরে যে রমা এতটা নিষ্ঠুর হতে পারে। রমা তেমনি মৃদুভাবেই জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই ভালো। আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল। কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল। মানুষ কতটা সদয় হতে পারে, মানুষ কতটা ভালো হতে পারে, সে সম্পর্কে জানতে গেলে একমাত্র টাকার সম্পর্কতেই সেটা বোঝা যায়। আজ রমার ক্ষেত্রেও সেটি বোঝা গেল। কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলা ভুল, তুমি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময় রমার দো চোখ বিস্ফোরিত করিয়া কহিল, কি আমি? আজকে এই পর্যন্তই। পরের অংশটা এর পরের ক্লাসে আমরা আলোচনা করব।